আজকের পড়ানোর টপিকটা হলো পরমাণুর মূল কণিকা। তো এর আগের ক্লাসগুলোতে, আগের দুটি ক্লাসে আমি বলেছি রাদারফোর্ডের পরমাণু মডেল তিনি যে আবিষ্কার করেছিলেন সেটা হলো আলফা কণা পরীক্ষার মাধ্যমে। সেই বিষয়ে প্রথম ক্লাসটা এবং দ্বিতীয় ক্লাসটা ছিল রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা সম্পর্কিত। তো এই ক্লাসে আমরা আলোচনা করব পরমাণুর মূল কণিকা। তো তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা আগের ক্লাসগুলো দেখে আসতে পারো। তো তোমরা সেই প্রথম ক্লাসে দেখেছো যে পরমাণুর আলফা কণিকা পরীক্ষায় আলফা কণা নামক একটা নতুন শব্দের সাথে তোমরা পরিচিত হয়েছো। তো আজকে সেই শব্দটা কি বা সেটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো পরমাণুর মূল কণিকা, তো এটা সম্পর্কে জানার আগে প্রথমে আমাদের পরমাণু আবিষ্কারের ইতিহাস সম্পর্কে জানা উচিত। তো চলো সেটা জেনে নিই। প্রায় আড়াই হাজার আড়াই হাজার বছর পূর্বে প্রায় ২৫০০ বছর পূর্বে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস সর্বপ্রথম, তিনি এর আগেও অন্যান্য বিজ্ঞানীরা ভেবেছেন যে প্রত্যেক পদার্থই তো পরমাণু দিয়ে, মানে প্রত্যেক জিনিসই কিছু না কিছু দিয়ে তৈরি। তো তিনি, সকল বিজ্ঞানী এটা জানতে চেয়েছেন যে এই যে জিনিস দিয়ে তৈরি সেটাকে একটা এককের মাধ্যমে প্রকাশ করা যায় কিনা। তো সর্বপ্রথম গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস ২৫০০ বছর পূর্বে তিনি সর্বপ্রথম ধারণা দেন যে পরমাণুকে ভাঙতে থাকলে, যে পরমাণু না, যে কোনো পদার্থকে ভাঙতে থাকলে সেটা এমন এক পর্যায়ে চলে আসে যখন সেই পদার্থকে আর ভাঙা যায় না। সেই পদার্থের নাম দেন তিনি অ্যাটম। এর নাম দেন অ্যাটম, যার অর্থ হলো অবিভাজ্য। অবিভাজ্য অবিভাজ্য যাকে ভাঙা যায় না। তো তিনি এই নামটা দিয়েছিলেন। পরবর্তীতে এর নাম দেওয়া হয় পরমাণু বা অ্যাটম, এটাই রাখা হয়। এখনো পর্যন্ত এটাই গ্রহণ করা হয়। কিন্তু তিনি যেটা, এই যে তথ্যটা দিয়েছিলেন, এটা কোনো পরীক্ষালব্ধ তথ্যের উপর দিয়েছিলেন না, শুধুমাত্র তার ধারণা ছিল এটা। এজন্য তার এই কথাকে কেউ মানেনি। সেই সময়কার সব থেকে বড় দার্শনিক ছিল অ্যারিস্টটল। অ্যারিস্টটল তিনি কানে, মানে তিনি ছিলেন ওই সময়কার সব থেকে বড় দার্শনিক ও বৈজ্ঞানিক। তার কথা মতো সকলেই চলতো। তো তিনি তখন বললেন যে এই ডেমোক্রিটাসের এই তত্ত্ব ঠিক নয়, সঠিক নয়। তার তত্ত্ব ছিল যে সকল পদার্থই মাটি, পানি, পানি, আগুন, আগুন ও বাতাসের সমন্বয়ে তৈরি। তার এই মতবাদটা এটা ছিল যে সকল পদার্থই মাটি, পানি, আগুন ও বাতাসের সমন্বয়ে তৈরি। তখনকার মানুষ এটাকেই মানত এবং অ্যারিস্টটলকে সকলেই মান্য করত, যেহেতু সেহেতু সকলে এই তত্ত্বটাই মেনে নিয়েছিল। আর এই তত্ত্বটাকে সকলে ভুল হিসেবে ভেবেছিল। এই তত্ত্বটা তখন আর গ্রহণ করা হয়নি। তার অনেক দিন পর, বহু বছর পর, সর্বপ্রথম বিজ্ঞানী ডাল্টন বিজ্ঞানী ডাল্টন সর্বপ্রথম একটা পরীক্ষালব্ধ ভিত্তির উপর বলেন যে পরমাণু সত্যিই অবিভাজ্য, অর্থাৎ পরমাণুকে ভাঙতে থাকলে সেটা এমন এক পর্যায়ে চলে আসে যখন তাকে আর ভাঙা যায় না। তখন তিনি আর নতুন করে এটার নাম দেননি, তখন তিনি সেই ডেমোক্রিটাসের যে দেওয়া নামটিকেই ব্যবহার করেন এবং এটার নাম দেন অ্যাটম। তো তখন তিনি পরীক্ষালব্ধ তথ্যের উপর এটা প্রমাণ করেন। এজন্য তার এই মতবাদটাকে পরবর্তীতে মানা হয়। এটা তিনি ডাল্টন এই তত্ত্বটা দিয়েছিলেন অ্যারিস্টটলের তত্ত্ব দেওয়ার বহু বছর পরে। তারপর এটা মানা হয় এবং তাতে বলা হয় যে পরমাণুকে আর ভাঙা যায় না। কিন্তু তার বহু বছর পূর্বে যখন আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা ঘটে, তখন দেখা যায় যে পরমাণুকেও ভাঙা যায় এবং একে ভাঙলে আরো ছোট ছোট কণা পাওয়া যায়। সেগুলো কি কি? তো পরবর্তীতে দেখা যায় যে পরমাণুকে ভাঙলে
কিছু কণা পাওয়া যায়, এগুলোকে বলা হয় মূল কণিকা। তো দেখা যায় এই মূল কণিকা আবার তিন ধরনের। এক হলো স্থায়ী মূল কণিকা। স্থায়ী মূল কণিকা, মূল কণিকা অর্থাৎ যেগুলো মূল, এগুলো এই পরমাণুর থেকেও স্থায়ী, স্থায়ী মূল কণিকা। আরেকটা হলো অস্থায়ী মূল কণিকা। অস্থায়ী মূল কণিকা, একটা স্থায়ী মূল কণিকা আর একটি অস্থায়ী মূল কণিকা, আর একটা হলো কম্পোজিট কণিকা। আরেকটা কি? আরেকটা হলো কম্পোজিট। তো পরবর্তীতে পাওয়া গেল যে পরমাণুকে ভাঙলেও আরো কিছু কিছু জিনিস পাওয়া যায়। সেগুলো কি কি? স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা আর কম্পোজিট কণিকা। এগুলো কি সে সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথমে দেখি পরমাণুকে কেন এখনো পর্যন্ত পরমাণুকেই পদার্থের একক হিসেবে ধরা হয়। সেটা কেন? কেননা পরমাণু হলো সর্বশেষ পদার্থকে ভাঙতে থাকলে সর্বশেষ যে পদার্থ পাওয়া যায় সেটা হলো পরমাণু, যেটা স্থিতিশীল, অর্থাৎ এটা চার্জযুক্ত নয়, এটা স্থিতিশীল। এজন্য পরমাণুকে এখনো পর্যন্ত পদার্থের একক হিসেবে ধরা হয়। এবং এই যে পরমাণুকে ভাঙলে যে মূলকণিকা পাওয়া যায় এগুলো চার্জযুক্ত অথবা অস্থিতিশীল, এগুলো স্থিতিশীল নয়, এজন্য এগুলোকে একক হিসেবে ধরা হয় না। তো এগুলো কি কি সে সম্পর্কে আমরা আলোচনা করব। তো তোমরা এর আগেও জেনেছো যে পরমাণুকে ভাঙলে যে সমস্ত পদার্থ পাওয়া যায় সেগুলো হলো, তোমরা জেনেছো যেগুলো ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, এগুলো তোমরা এসএসসিতে জেনেছো। এর বাইরে আরও কিছু কিছু মানে কণা পাওয়া যায় পরমাণু ভাঙলে, সেগুলোও এখানে আছে। তো যেগুলো তোমরা এসএসসিতে জেনেছো সেগুলো হলো ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। তো পরমাণুকে ভাঙলে যে সমস্ত কণা পাওয়া যায় তাদের মধ্যে কিছু কণা তাদের মধ্যে কিছু কণা সকল পরমাণুতেই থাকে, অর্থাৎ যে কোনো পরমাণু ভাঙলেই সেই কণাগুলো পাওয়া যায়। আর সেগুলো হলো ইলেকট্রন, ইলেক ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এই তিনটি কণিকা যে কোনো পরমাণুকে ভাঙলেই পাওয়া যায়, এজন্য এগুলোকে বলা হয় স্থায়ী মূল কণিকা, অর্থাৎ সকল পদার্থে এরা স্থায়ী হিসেবে থাকে। এবং আরও কিছু কণিকা পাওয়া যায়, সেগুলো হলো অস্থায়ী মূল কণিকা আর কম্পোজিট। এই অস্থায়ী মূল কণিকা হলো যে কণিকা কিছু কিছু পরমাণুতে পাওয়া যায়, সেগুলো হলো অস্থায়ী মূল কণিকা। এরগুলোর মধ্যে আছে নিউট্রিনো, তোমরা লিখে রাখতে পারো, নিউট্রিনো, নিউট্রিনো, অ্যান্টি অ্যান্টিনিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, আরও আছে প্রজিস্ট্রন, পজিস্ট্রন, আরও আছে মেসন। এগুলো হলো অস্থায়ী মূল কণিকা, অর্থাৎ এগুলো কিছু কিছু পরমাণুতে পাওয়া যায়, কিছু কিছু তেজস্ক্রিয় পরমাণুতে পাওয়া যায় এবং আদার কিছু পরমাণুতে পাওয়া যায়। আর কিছু আছে কম্পোজিট কণিকা, সেগুলো কি কি? সেগুলো হলো কৃত্রিমভাবে তৈরি করা হয় অথবা কৃত্রিমভাবে তৈরি হয়, অর্থাৎ কোনো পরমাণু থেকে ভেঙে তোমরা দেখেছো। সেগুলোর মধ্যে কি কি আগে সেগুলো জেনে নাও। আলফা কণিকা, আলফা কণিকা, আলফা কণিকা, ডিউটেরন। এগুলো আসলে মূল কণিকা নয়, কিন্তু এগুলো কিছু সংখ্যক মূল কণিকা নিয়ে এগুলো তৈরি হয় এবং এগুলো মূল কণিকার মতো ব্যবহার করে, এই জন্য এগুলোকে মূল কণিকা হিসেবেই ধরা হয়।
তো এই তিনটে সম্পর্কে জানলে তো এগুলো কাকে বলে সেটা সম্পর্কে একটু বলে সংক্ষিপ্ত আলোচনা করলাম। এবার এগুলোর সংজ্ঞাগুলো লিখে নিই। সেগুলো কি কি? প্রথমে লিখি স্থায়ী মূলকণিকা। 1 নম্বর, স্থায়ী মূলকণিকা। স্থায়ী মূলকণিকা সেগুলো একটু এর সংজ্ঞাটা লিখি। যে যেসব মূলকণিকা সকল পরমাণুতেই থাকে তাকে স্থায়ী মূলকণিকা বলে। তো এগুলো মানে সেগুলো কি কি তোমরা জেনেছো, ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন, তো লিখে দিয়ে কারণে সেগুলো হলো ইলেকট্রন, প্রোটন আর কি ও নিউট্রন। তো এগুলো সকল পরমাণুতে থাকে, কিন্তু একটা ব্যতিক্রম আছে। সেটা কি জানো? সেটা হলো হাইড্রোজেন। তোমরা দেখেছো হাইড্রোজেনের ভর সংখ্যা 1, পারমাণবিক সংখ্যাও 1, এবং এর বাইরে একটা ইলেকট্রনই থাকে। তো এখানে কি ভর সংখ্যাও 1, পারমাণবিক সংখ্যা অর্থাৎ কি প্রোটন সংখ্যাও 1, তাহলে নিউট্রন সংখ্যা কি? নিউট্রন সংখ্যা 0, অর্থাৎ নিউট্রন থাকে না এটাতে। তো আমরা এখানে পড়লাম কি, যে সকল মূলকণিকা সকল পরমাণুতে থাকে তাদেরকে স্থায়ী মূলকণিকা বলে। আবার এখানে নিউট্রন তো হাইড্রোজেনে নেই, অর্থাৎ সকল পরমাণুতে নেই, তাহলে এটা কি করে মূলকণিকা? এই একমাত্র ব্যতিক্রমী হলো হাইড্রোজেন। এই হাইড্রোজেন বাদে এমন কোনো পরমাণু নেই যেখানে এই তিনটার যে কোনো একটা অনুপস্থিত, অর্থাৎ মানে প্রাকৃতিকভাবে তোমার সরিয়ে নেওয়া যায়। এগুলোকে তোমরা মানে বৈদ্যুতিক বা চৌম্বক বল প্রয়োগ করে এগুলোকে সরিয়ে ফেলা যায়, কিন্তু প্রাকৃতিকভাবে যা পাওয়া যায় সেগুলোকে অবশ্যই থাকে এগুলো। তো একমাত্র হাইড্রোজেনই ব্যতিক্রম। এজন্য এখানে নিউট্রনকে শুধুমাত্র হাইড্রোজেনের জন্য আলাদা করে দেওয়া হয়নি, এগুলোকেও স্থায়ী মৌলিক হিসেবেই ধরা হয়েছে। তারপরে যেটা সেটা হলো এখানে 2 নম্বর, অস্থায়ী মূলকণিকা। অস্থায়ী মূলকণিকা, অস্থায়ী মূলকণিকা কি সেটা আগে লিখে ফেলি। তো যেসব মূলকণিকা কোনো মৌলের পরমাণুতে অল্প সময়ের জন্য অবস্থান করে তাকে অস্থায়ী মূলকণিকা বলে। অর্থাৎ কোনো কোনো পরমাণুতে তুমি দেখতে পাবে যে 1 সেকেন্ডে তুমি দেখতে পেলে যে অস্থায়ী আগে লিখে নি যে এগুলো কি কি। নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, পজিট্রন, মেসন। তো এই চারটা, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, পজিট্রন আর মেসন, চারটা। তো এগুলো কখনো কখনো দেখা যায় একটা পরমাণুতে তুমি এক পলকে দেখলে যেগুলো আছে, তুমি একটু পরে আবার যদি দেখো মানে ওই কি বলে অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে তুমি যদি দেখো, তো দেখলে প্রথমে একটা পরমাণু নিলে এবং তাকে দেখলে যে নিউট্রন, ধরো নিউট্রিনো রয়েছে দেখতে পেলে, এবং তোমার পাশে এক বন্ধু সেটা দেখতে গেল, গিয়ে দেখলো সেটা হারিয়ে গিয়েছে। অর্থাৎ যে এটা খুবই অল্প সময়ের জন্য কোনো মৌলের অল্প সময়ের জন্য অবস্থান করে সেটা হলো অস্থায়ী মূলকণিকা। এবং এগুলো সকল পরমাণুতে থাকে না, কিছু কিছু পরমাণুতে থাকে। তো এটা সম্পর্কে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। তো তারপরে যেটা সেটা হলো কম্পোজিট। এই কম্পোজিটটা একটু বেশ ভালোভাবে আলোচনা করার বিষয়। কম্পোজিট, কম্পোজিটটা ভালো করে আলোচনা করার বিষয়। এই কম্পোজিটটা আসলে, এটা আসলে যদি ধরা যায় তো এটা মূলকণিকা নয়, কারণ এটা এই যে এখানে যে মূলকণিকা রয়েছে এটার সমন্বয়ে তৈরি। বুঝতে পারলে?
মানে এখানে যে যে মূল কণিকা রয়েছে সেটা দিয়েই এই কম্পোজিট তৈরি। যেমনটা তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেবো। কম্পোজিটটাকে কি তাকে বলে নিই। পরমাণুতে অনেক সময় অস্থায়ী কণিকার পাশাপাশি কিছু ভারী কণিকা পাওয়া যায়, সেগুলোকে কম্পোজিট বলে। কি লিখে নিই, পরমাণুতে অনেক সময় অস্থায়ী মূল কণিকার পাশাপাশি কিছু ভারী কণিকা পাওয়া যায়, সেগুলোকে বলে কম্পোজিট। তো এই কম্পোজিটটা কি কি, সেখানে আমরা আগেও বলেছি যে আলফা কণিকা, এটা তোমরা রাদারফোর্ডের পরমাণু মডেলে দেখেছো, আলফা কণিকা সম্পর্কে জেনেছো, সংক্ষিপ্ত জেনেছো। এখানে একটু ভালোভাবে তোমাদের বলে নেব যে আলফা কণিকাটা কি এবং কোথা থেকে এর সৃষ্টি, কিভাবে কি দেখি, সব কিছু বলবো। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। ডিউটেরন, এই দুটা এই দুটাকে বলা হয় কম্পোজিট কণিকা। তো কম্পোজিট কণিকা সৃষ্টি কোথা থেকে, সেটা হলো যে আলফা কণিকা। দেখো, আলফা কণিকা সম্পর্কে একটু ভালোভাবে আলোচনা করে নিই। আলফা কণিকাটা কি আগে সেটা জেনে নাও। আলফা কণিকা হলো যদি কোনো পরমাণুতে প্রথমত ধরা হয় হিলিয়াম থেকে, হিলিয়ামের কি ভর, পারমাণবিক ভর সংখ্যা 4 আর পারমাণবিক সংখ্যা 2 এবং এই ইলেকট্রন সংখ্যা কত, 2। তো এখানে এই হিলিয়াম থেকে 2টি হাইড্রোজেনকে সরিয়ে ফেলতে হবে, এই 2টি ইলেকট্রনকে সরিয়ে ফেলা হলো। তাহলে কি হবে, এটা একটা আয়নে পরিণত হয়ে যাবে এবং কি একটা পজিটিভ আয়নে পরিণত হবে। তো এটাকেই বলা হয় আলফা কণা বা আলফা কণিকা। হিলিয়াম পরমাণু থেকে 2টি ইলেকট্রনকে সরিয়ে নিলে যে দ্বিধনাত্মক, কি বললাম, দ্বিধনাত্মক, অর্থাৎ 2টি পরমাণু 2টি ইলেকট্রন সরিয়ে নেওয়া হয়েছে, এজন্য এটা দ্বিধনাত্মক। যদি 3টা নেওয়া হতো তাহলে ত্রিধনাত্মক, একটা নিলে শুধুমাত্র ধনাত্মক, মানে এক আর বলা হয় না। তো এই জন্য দ্বিধনাত্মক আয়নের সৃষ্টি হয়, সেটা হলো আলফা কণিকা। তো এখন মনে প্রশ্ন আসতে পারে যে বইতে তো দেখেছি যে রেডিয়াম থেকে আলফা কণিকা নেওয়া হচ্ছে, তাহলে মানে হিলিয়াম রেডিয়ামের মধ্যে কি করে যাচ্ছে, বা কি করে রেডিয়াম থেকে হিলিয়াম মানে আয়ন আসছে। সেটা হলো, এখানে যে শুধুমাত্র হিলিয়াম থেকে, মানে হিলিয়াম মেরি আলফা কণিকা এমনটা নয়। এই হিলিয়ামের এটুকু বাদে যে স্ট্রাকচারটা আছে, এটা যদি অন্য কোনো পরমাণু থেকে নেওয়া যায় তবে সেটাও আলফা কণিকা হবে। অর্থাৎ যেমন রেডিয়াম থেকে, আমরা যদি রেডিয়াম থেকে, রেডিয়ামের কত 88, আর আছে কি, রেডিয়ামের হলো কি, ভুল হয়ে গেছে, এটা এখানে এখানে উপরে 4 এখানে 2। রেডিয়ামের পারমাণবিক সংখ্যা 88 আর কি এর ভর সংখ্যা 226। এখন এখান থেকে যদি আমরা দুইটা এই এই স্ট্রাকচারের একটা নিয়ে নিই, অর্থাৎ এর থেকে যদি আমরা এখানে উপরে 2টা পারমাণবিক ভর সংখ্যা এবং 2টা এটা নিয়ে নিলাম, এইটুকু এখান থেকে যদি আমরা নিয়ে নিই, মানে এখানে দেখতে হবে যে ইলেকট্রন সংখ্যা 2টা থাকতে হবে, মানে 2টা ইলেকট্রন ত্যাগকৃত অবস্থায় থাকবে, মানে 2 পারমাণবিক ভর ভর থাকবে 4 আর পারমাণবিক সংখ্যা থাকবে 2। এমন স্ট্রাকচারের যদি যে কোনো পরমাণু থেকে যদি নেওয়া যায় তবে সেটা হয়ে যাবে কি আলফা কণা। বুঝতে পারলে? অর্থাৎ যে কোনো পরমাণু থেকেই যে আলফা কণার যে কয়টা মানে প্রোটন আছে এবং প্রোটনেরও নিউট্রন আছে এবং ইলেকট্রন ত্যাগ করেছে, সে এরকম ধরনের স্ট্রাকচার বা এরকম সংখ্যক ইলেকট্রন, প্রোটন, নিউট্রন যদি নেওয়া যায় কোনো পরমাণু থেকে, তাহলে সেটাই হয়ে যাবে কি আলফা কণা। বোঝা গেছে? এটা আরও নেওয়া যায়, রেডিয়াম থেকে, ইউরেনিয়াম থেকেও নেওয়া যায় এই আলফা কণা। তো অবশ্যই তোমরা ক্লিয়ারলি বুঝতে থাকবে। যদি না বুঝো তবে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি কমেন্টে এটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তো আজকের পড়াটা আমরা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।